হ্যালো এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি নতুন একটা চ্যাপ্টার নিয়ে, নতুন একটা বই নিয়ে। কি? এবিটিএ। এইচএস এর এবিটিএ নিয়ে বেরিয়ে গেছে তোমরা জানোই। এইচএস এর এবিটিএ নিয়ে চলে এসেছি। এর প্রবলেম গুলো সলভ করতে হবে আর দেখতে হবে কত কুইজ সলভ করতে পারি, তাই না? দেখতে হবে যে কোয়েশ্চেন গুলো অন্যান্য যে রায়মার্টিনে যে কোয়েশ্চেন গুলো করেছো তার থেকে এর মধ্যে কি হার্ডি আছে না ইজি আছে। আশা করি তোমরা আগে যেহেতু অনেক প্র্যাকটিস করেছো, এটা ইজিই হবে তোমাদের কাছে। তবে দেখো কোয়েশ্চেন গুলো, আর কোয়েশ্চেন গুলো একটু ফলো আপ করো, ডিসকাস করে করে আমি যাচ্ছি। ওকে, দেখো কি দেওয়া আছে। দেখো রোজ থেকে দেওয়া আছে। পেজ নাম্বারটা দেখো কোথায় কি কত পেজ নাম্বারটা হচ্ছে 13 পেজ। 13 পেজ তোমরা সবাই পেজ পেপারটা খোলো। দেখো রোজ থেকে দেওয়া আছে দ্য মর্নিং ইন হুইচ দ্য ন্যারেটর মিট উইথ দ্য বাস্কেট সেলিং গার্ল ওয়াজ। মর্নিংটা কেমন ছিল? মর্নিংটা ছিল কোল্ড, তাই না? তারপরে দেখো একদম ইজি কোয়েশ্চেন হবে আশা করা যায়। দেখো which word best describe the narrator's emotional state in the story? কোনটা ইমোশনাল স্টেট বর্ণনা করেছে এই কবিতায়, এই গল্পে? দেখো কি আছে। নাম্বার 1 আছে ইনডিফারেন্স অ্যান্ড বোর্ডরুম, অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন, টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং। আমরা কোনখান থেকে বলছি বুঝতে পারছো? আমরা বলছি যে নাইট 10 থেকে। অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড জয়, আমরা কি জানি? সিয়েটটা জানি। টেন্ডারনেস অ্যান্ড লঙ্গিং। নাম্বার 3 দেখো, নাম্বার 3 তে কি আছে দেখো। ইন দ্য আর্লি মর্নিং দেউলি স্টেশন ওয়াজ লাইটেড বাই। একদম সকাল সকাল দেউলি স্টেশন কিভাবে প্রজ্বলিত হতো, মানে কি দেখা যেত? দেখো এতে আছে দ্য ফাইন লাইট অফ ডন, হালকা আলো দেখা যেত ডনের। নাম্বার বি তে আছে দেখো কেরোসিন ল্যাম্প। নাম্বার সি তে আছে ওয়েল ল্যাম্প অ্যান্ড ইলেকট্রিক বাল্ব। আর নাম্বার ডি তে আছে হ্যাঙ্গিং ওয়েল ল্যাম্প ফ্রম দ্য সেলিং। তাহলে বলো কোনটা হবে? আমরা জানি যে ওই ডন, তখন সূর্য আরো ভালো করে ফুটে ওঠেনি, তখন আমরা দেখতে পাই যে ওয়েল ল্যাম্প অ্যান্ড ইলেকট্রিক বাল্ব, এই দুটোই দেখতে পাই। তারপরে দেখো পরে দেখো কিছু, হাউ ওল্ড ওয়াজ দ্য ন্যারেটর হোয়েন হি ফার্স্ট মিট উইথ দ্য গার্ল অ্যাট দেউলি। ছেলেটির বয়স কত ছিল, ন্যারেটরের বয়স কত ছিল যখন প্রথম গার্লসের সাথে মিট করে দেউলিতে? আমরা জানি কলেজ বয় যেহেতু 18 ইয়ার্স ওল্ড। নাম্বার 5 এ চলে যাও। 5 এ স্ট্রং রুট থেকে নেওয়া আছে। 5 এ আছে কালামস প্যারেন্টস ওয়্যার রিগার্ডেড ওয়াইডলি অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আমরা কি জানি? আইডিয়াল কাপল জানি। পরে দেখো নাম্বার 6 এ আছে কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, তাই না? আমাদের সবার মুখস্থ হয়ে গেছে। কি বলবো? মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। নাম্বার 7 দেখো জয়নুল আবেদিন কনভেড কমপ্লেক্স স্পিরিচুয়াল concept in very simple Tamil language. Art of Tamil, তাহলে তামিল। নাম্বার 8 এ দেখো কি আছে, how old was the lawyer when he was involved into the bet with the banker? ব্যাংকারের সাথে বেটে যখন ইনভলভ হয়েছিল তখন তার বয়স কত? একটু গেস করে বলো। গেস করে বলতে হবে না, ঠিকঠাক বলো। 25, তাই না? তাহলে হবে 25 ইয়ার্স ওল্ড। 9 এ কি আছে, on which date was the lawyer imprisoned? কোন ডেটে লয়ার প্রথম কয়েদে যায়, অর্থাৎ ইমপ্রিজনমেন্ট হয়? আমরা কি জানি? আমরা জানি নভেম্বর 14, 1870। তারপর 15 বছর, তাহলে নভেম্বর 14, 1870। তারপর দেখো 10, what are the two things that were rejected by the lawyer? কোন দুটো জিনিস লয়ার রিজেক্ট করেছে ইন হিজ ফার্স্ট ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট, প্রথম তার বন্দি দশায়? কোন কোন দুটো? টবেকো অ্যান্ড ওয়াইন, তাই না? দেখো কি বলবো, দেখো কোথায় আছে, টবেকো অ্যান্ড ওয়াইন, এই দুটোকে রিজেক্ট করেছে। এরপর আমরা পোয়েমে চলে যাব, ভার্সে চলে যাব। পোয়েমে কি আছে দেখো, নাম্বার 11 এ আছে দ্য টু
সিবলিংস অফ দ্য পোয়েটার, তার দুই ভাই বোন, তাদের নাম কি ছিল? আমরা জানি আরু অ্যান্ড আবু, এই দুজন তার ভাই বোন ছিলেন। তারপর দেখো 12 কি আছে? হাউ ইজ দ্য ট্রি ডেসক্রাইব ইন দ্য পোয়েম, গাছ এখানে কিভাবে বর্ণিত হয়েছে? ডার্ক অ্যান্ড টুইস্ট। বিতে আছে দেখো স্মল অ্যান্ড ফ্রেগলিং। নাম্বার সি তে আছে ম্যাজেস্টিক অ্যান্ড গ্র্যান্ড। গ্র্যান্ড আমরা জানি ম্যাজেস্টিক অ্যান্ড গ্র্যান্ড। তারপরে দেখো 13 কি আছে? দ্য ফ্রেজ হট টিয়ার্স ব্লাইন্ড মাই আইস এক্সপ্রেসেস, কি এক্সপ্রেসেস করছে? হট টিয়ার্স, সরো না জয় না ইনডিফারেন্স না অ্যাঙ্গার? সরো এক্সপ্রেসেস করছে। নাম্বার 14 কি আছে দেখো, 14 আছে দ্য অ্যানিমেল দ্যাট সিট অন দ্য ট্রিজ ব্রাঞ্চেস অফ দ্য ফ্লাওয়ার্স আর, ব্রাঞ্চের ফ্লাওয়ারে যেসব অ্যানিমেল গুলো বসে ছিল সেগুলোর নাম কি? আমরা জানি যে বার্ডস অ্যান্ড বি। নেক্সট, দ্য স্লিপি কাউস মুভিং টুয়ার্ড দেয়ার, স্লিপি কাউ কোন দিকে চলে যাচ্ছে? টুয়ার্ডস দেয়ার পাশ্চার, চারণ ভূমির দিকে, তাহলে হবে পাশ্চার। নাম্বার 16 কি আছে? টেলিমেকাস ইজ দ্য নেম অফ ইউলিসিস, কি বলবো? ডিয়ার ডিয়ার সান, তাই না? তবে 17 যাও, ইট লিটল প্রফিট দ্যাট অ্যান আইডল কিং, লিটল প্রফিট দ্যাট অ্যান আইডল কিং, দ্য আইডল কিং ইন দ্য রিভার, কাকে বলবো আইডল কিং? আইডল কিং আমরা বলবো ইউলিসিসকে। নাম্বার 18 যাও, ইউলিসিস ইন্ট্রোডিউস হিজ লিসনার টু হিজ পিয়ার, তাহলে কি বলবো? টু হিজ পিয়ার। নাম্বার দেখো, কমেন্ট করে জানাবে কোনোটা যদি বেশি করে ডিসকাস করার দরকার থাকে আমরা সেইভাবে আমরা ডিসকাস করে করে আগাবো। তারপর দেখো 19 কি আছে? ইন দ্য ফ্রেজ দ্য ভেসেল পাস, হিয়ার পাস মিন্স ফুলে ওঠা, তাই না? তাহলে কি হবে এটা? আমরা জানি যে সেইল হবে। 20 discharging the duty of kings, Ulysses feels happy না dissatisfied না youthful না energetic? কাজকে দেখো discharging the duty of king, রাজকর্তব্যর কাজটাকে ডিসচার্জ করে ইউলিসিস ফিল এনার্জেটিক, তাই না? উনি আরো কোনো অ্যাডভেঞ্চার মূলক কাজ করতে তিনি বেশি এনার্জেটিক হয়ে উঠেছেন। ড্রামাতে দেখো কি আছে? 21 হোয়ার ওয়াজ বাটলেট অফ টেকিং দ্য হর্স, আমরা জানি হর্স বিক্রি করতে যাচ্ছে কোথায়? গ্যালোয়ে ফেয়ার, শীতে হবে অ্যান্সার। তারপরে দেখো 22 ইজ দ্য কামিং, is she coming to their peers? Here in the line she referred to, এখানে সি বলতে কাকে বোঝানো হচ্ছে? এখানে কোনো মেয়েকে বোঝানো হচ্ছে না, ওই নৌকোকে ওই বোটকে বোঝানো হচ্ছে। তাহলে কি হবে? মানে যে বোটটাতে করে বাটলে ঘোড়াকে নিয়ে আর যাবে, ওটাই নোরাকে জিজ্ঞেস করছে দেখো সে আসলো কিনা বন্দরের কাছাকাছি। এখানে সে বলতে ওই বোটের কথা বলা হচ্ছে। 23 দেখো, according to Moria the wind was rising from the south and west, Number 24 দেখো, what kind of drama is Riders to the Sea? আমরা জানি ওয়ান অ্যাক্ট ড্রামা। আর কেমন ড্রামা? ট্র্যাজিক ড্রামা, ওয়ান অ্যাক্ট ট্র্যাজিক ড্রামা। তারপরে দেখো 25 what did Kathleen take out from the bundle given by the young priest? ক্যাথলিন কোন জিনিসটা বার করলো ওই ব্যান্ডেল থেকে যেটা তাকে ইয়াং প্রিস্ট দিয়েছিল? এ শার্ট, এ পেয়ার, এ পার্ট অফ কোট। নাম্বার সি দেখো, এ বিট অফ শার্ট অ্যান্ড স্টকিং, এ বিট অফ শার্ট অ্যান্ড স্টকিং। এরপর আমরা চলে যাব গ্রামারে। দেখো 26 কি আছে দেখো, দ্য ট্রি ইজ লার্জ অ্যান্ড ম্যাগনিফিকেন্ট, ফুল স্টপ, দ্য ট্রি ওয়ার্স দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ। সিম্পল সেন্টেন্স করতে বলছে। দ্য ট্রি ওয়ার্স দ্য স্কার্ফ লাইক এ, দেখো অ্যাজ দেয়া আছে,
এটা তো হবে না। নাম্বার বি দেখো, দ্য ট্রি ইজ লার্জ অ্যান্ড ম্যাগনিফিকেন্ট অ্যান্ড, এটাও তোমার হচ্ছে না। তারপরে দেখো নাম্বার সি, দ্য লার্জ অ্যান্ড ম্যাগনিফিকেন্ট ট্রি ওয়ার দ্য ক্রিপার্স লাইক এ স্কার, এটা হবে। তার কারণ তোমাদেরকে ভিডিওতে অনেকবার বলেছি যে দুটো ওয়ার্ডকে যদি কোনো বাইন্ডার দিয়ে কোনো লিঙ্কার দিয়ে যোগ করে দেওয়া হয়, আর সেটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যে কেউ হতে পারে, কিন্তু কখনো যদি দুটো সেন্টেন্সকে কম্বাইন করে দেওয়া হয় তোমার লিঙ্কার দিয়ে, সেটা অলওয়েজ অলওয়েজ কম্পাউন্ড সেন্টেন্স হবে। ওকে, এখানে দুটো ওয়ার্ড অ্যান্ড দিয়ে যোগ করেছে, এটা আমার সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। তারপর দেখো 27, ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, তুমি কি, সি আস্কড, কি বলছে, নার্সিং চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে, নাম্বার ওয়ানে কি আছে, হি টোল্ড দিয়ে আমরা করতে যাব না, পরের দেখবো আমরা। সি আস্কস দ্যাট ইফ আই হ্যাড, দেখো ডু দিয়ে আছে, আমরা এত তাড়াতাড়ি হ্যাড কি করে যাব, আমরা হ্যাডে করতেই পারবো না। নাম্বার সি তে দেখো, সি আস্কড ইফ আই হ্যাড, এটাতেও তাই আছে। আর নাম্বার ডি তে দেখো, সি আস্কড ইফ আই ওয়ান্টেড, অর্থাৎ নিজে বলছেন আই ওয়ান্টেড, তাহলে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 28 দেখো, we lived in our ancestors home which was built in the middle of the 19th century, স্প্লিটিং করতে বলছে। দেখো নাম্বার ওয়ানে আছে আই লিভড ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, ফুল স্টপ, ইট ওয়াজ বিল্ড ইন দ্য মিডল অফ দ্য 19th century, আর কি কোনো কিছু আছে, সেরকম আর কিছু নেই, তাহলে এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 29, tomorrow at 12 o'clock he received his freedom, তাহলে tomorrow at 12 o'clock he received his freedom, কারেক্ট করতে বলছে কি, tomorrow at 12 o'clock he is receiving, দেখো এটা হচ্ছে নিকট ফিউচার, অর্থাৎ সামনাসামনি ভবিষ্যৎ যদি বোঝানো হয় তাহলে শ্যাল উইল আসবে বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসবে। দেখো আরেকটা পড়ে দিচ্ছি, টুমরো এট 12 o'clock হি হ্যাজ রিসিভড, টুমরোতে আগামীকাল হি হ্যাজ রিসিভড হতে পারে না। পরেরটা দেখো কি আছে, পরেরটা আছে টুমরো এট 12 o'clock সি রিসিভড, গতকাল হলে রিসিভড হতো, আগামীকাল কি করে রিসিভড হবে, এটাও করার দরকার নেই। তারপরে দেখো, তাহলে আমাদের নিকট ভবিষ্যৎ বলতে আমরা এটাকেই নেব, তাহলে টুমরো এট 12 o'clock হি ইজ রিসিভিং হিজ ফ্রিডম, এটাকেই নেব, এটাই অ্যাপ্রোপ্রিয়েট হবে। যদি শ্যাল উইল দিয়ে থাকতো সেটা আমরা করতাম, কিন্তু রিসিভড করতে যাবে না তোমরা। 30 দেখো, ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা কোল্ড মর্নিং, দ্য গার্ল হ্যাড এ সল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, জয়েন করতে বলছে কমপ্লেক্স, as it was a cold morning the girl had a shawl thrown across her shoulder, আচ্ছা, although it was a cold morning the girl had a shawl, হবে না, তাহলে আমরা যেহেতু আজকের দিনটা, আজকে সকালটা খুব ঠান্ডা, তাই গার্লস আড়াআড়ি ভাবে একটা শল পরিধান করেছে। নাম্বার, এরপর চলে যাব আমরা কম্প্রিহেনসে, আনসিনে। আনসিনটা দেখো কি আছে, একদম নতুন আনসিন, ভালো লাগবে কিন্তু পুরনো আনসিন। দেখো জনগণ মন, আমাদের সবার ছোটবেলার জিনিস, তাই না, ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া, জনগণ মন আমাদের জাতীয় সঙ্গীত আমাদের ইন্ডিয়ার। ইট ওয়াজ অরিজিনালি কম্পোজড অ্যাজ ভারত ভাগ্য বিধাতা ইন বেঙ্গলি বাই রবীন্দ্রনাথ ট্যাগর, এটা কম্পোজ করা হয়েছে কোথায়, কি কেমন ভাবে, ভারত ভাগ্য বিধাতা রবীন্দ্রনাথ ট্যাগরের দ্বারা কম্পোজ করা হয়েছে, রচনা করা হয়েছে, লেখা হয়েছে। দ্য কমপ্লিট সং কনসিস্টেস অফ 5 স্টেঞ্জা, পুরো গানটা, পুরো কবিতাটা বা গানটা 5টা স্টেঞ্জাতে আছে। দ্য ফার্স্ট স্টেঞ্জা অফ দ্য সং ওয়াজ অ্যাডাপ্টেড
ইন ইটস হিন্দি ভার্সন, প্রথমটা হিন্দি ভার্সন করা হয় বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিজ অফ ইন্ডিয়া অ্যাজ দ্য ন্যাশনাল অ্যান্থেমস অন 24 জানুয়ারি 1950। তাহলে প্রথম হিন্দি ভার্সন করে অ্যাসেম্বলিতে এটাকে গাওয়া হয় কবে? 24 জানুয়ারি 1950। তারপরে দেখো ইট ওয়াজ ফার্স্ট স্যাং অন ডিসেম্বর, ডিসেম্বরে প্রথম গাওয়া হয়, এটাকে অন্তর্ভুক্ত করা হয় আর গাওয়া হয় প্রথম ডিসেম্বর 27, 1911। তার আগেই গাওয়া হয় অ্যাট দ্য কলকাতা সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কখন? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটা সেশন 1911 সালে 27 ডিসেম্বর। ফুল ভার্সন অফ দ্য ন্যাশনাল অ্যান্থেমস টেক্স নিয়ারলি 52 সেকেন্ডস টু কমপ্লিট। পুরো প্রার্থনাটা, পুরো প্রেয়ারটা গাইতে সময় লাগে কত? 52 সেকেন্ডস। The song Bande Mataram, composed in Sanskrit by Bankim Chandra Chatterjee, has an equal status as Jana Gana Mano. তাহলে জনগণ মন অধিনের মতোই আরেকটা অন্যতম আমাদের প্রেয়ার সঙ্গীত হচ্ছে সংস্কৃতে লেখা হয়েছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখেন, তার নাম হচ্ছে বন্দে মাতরম। ইট ওয়াজ ফার্স্ট স্যাং ইন 1896। এটা প্রথম গাওয়া হয় 1896 অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কোথায়? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে। ইট ওয়াজ আ সোর্স অফ ইন্সপিরেশন টু দ্য পিপল ইন দেয়ার স্ট্রাগল ফর ফ্রিডম। অর্থাৎ দেয়ার স্ট্রাগল ফর ফ্রিডমে এনকারেজ করার জন্য, অনুপ্রেরণা পাওয়ার জন্য বিপ্লবীরা গাইতেন। তারপর দেখো ইট ওয়াজ আজ সরি, তাহলে আমাদের আনসিনটা ভালোভাবে বোঝা গেল তোমাদের। এবার কোয়েশ্চেন দেখো 31-এ আছে দ্য কমপ্লিট সং কনসিস্টেডস অফ, আমরা কি জানি? 5 স্টেঞ্জা, তাহলে 5 স্টেঞ্জাতে হবে। তারপর দেখো দ্য সং বন্দে মাতরম ওয়াজ কম্পোজড ইন, আমরা কোন ভাষায় জানি? প্রথম বন্দে মাতরম কম্পোজ হয়েছে সংস্কৃতে, তাহলে বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 33 দ্য ন্যাশনাল অ্যান্থেমস অফ ইন্ডিয়া ওয়াজ অরিজিনালি কম্পোজড অ্যাজ বন্দে মাতরম না জনগণ মন না ভারত ভাগ্য বিধাতা, আমরা কি জানি? সি, ভারত ভাগ্য বিধাতা। তারপর দেখো ফুল ভার্সন অফ দ্য ন্যাশনাল অ্যান্থেম টেক্স নিয়ারলি কত টাইম নেয়? 52 সেকেন্ড। তাহলে দেখো 52 সেকেন্ড, তাই না? তারপর দেখো 35-এ কি আছে? অ্যাসাসিন অ্যাজ দ্য ফার্স্ট স্টেঞ্জা অফ দ্য সং ওয়াজ অ্যাডাপ্টেড বাই দ্য কনস্টিটিউট অ্যাসেম্বলিজ অফ ইন্ডিয়া, একদম ট্রু। তারপর দেখো রিজন কি দিচ্ছে? ফুল ভার্সন অফ দ্য ন্যাশনাল অ্যান্থেমস টেক্স নিয়ারলি 52 সেকেন্ডস টু কমপ্লিট। তাহলে দুটোই ট্রু, কিন্তু দেখো এ ইজ টু, এটা হবে না, এটা হচ্ছে না তোমার, এটাও হচ্ছে না, প্রথম এটা ফলস করে দিছে, দুটো ফলস তো হবেই না। বেঁচে রইলো, দেখো একটু পড়েও দিচ্ছি, বোথ এ এন্ড আর আর ট্রু বাট আর ইজ নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, তাহলে ডি তোমার কারেক্ট অ্যান্সার। 36 বন্দে মাতরম ওয়াজ কম্পোজড ইন সংস্কৃত বাই বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, তাই না? তারপরে দাও 37-এ কি আছে? হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেমস অফ ইন্ডিয়া। তাহলে হুইচ ইজ দ্য ন্যাশনাল অ্যান্থেম অফ ইন্ডিয়া, আমাদের কি জানি? আমরা জানি জনগণ মন, তাহলে আমরা কি বলবো? জনগণ মন। তারপরে দেখো 38-এ হোয়েন ওয়াজ জনগণ মন ফার্স্ট সং, তাহলে প্রথম গাওয়া হয় কত কত? 1911 ডিসেম্বর 27, তাই না? দেখো 27 ডিসেম্বর 1911, তাহলে কি হবে? 27 ডিসেম্বর 1911। দেখো
হোয়েন ওয়াজ জনগণ মন ফার্স্ট সং, এটা আমরা কি বললাম, প্রথম গাওয়া হয় 27শে ডিসেম্বর। 1911। আর পরেরটা দেখো, দ্য কলকাতা ন্যাশনাল কংগ্রেস, কলকাতা কলকাতা সেশনস অফ দ্য ইন্ডিয়াস ন্যাশনাল কংগ্রেস টুক প্লেস অন, কত সালে কলকাতা ন্যাশনাল কংগ্রেস টুক প্লেস হয়েছিল, কত সালে হয়েছিল, ওটাও হয়েছিল দেখো 27 ডিসেম্বর 1911। এটাও হয়েছিল 27 ডিসেম্বর 1911। তারপরে দেখো 40 আছে, হুইচ সং ওয়াজ অ্যান ইকুয়াল স্ট্যাটাস অ্যাজ জনগণমন অ্যান্ড বন্দে মাতরম। তাহলে এটা কি হবে, দুটো একই স্ট্যাটাস রয়েছে। তাহলে আমাদের আজকে টেস্ট পেপারে 13 পেজ শেষ করলাম। আগামীকাল আসবো অন্য একটা পেজ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা শেয়ার কমেন্ট আর ভালোভাবে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো, বেশি বেশি করে কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ।